হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে তোমার শনিবার, আর আজকে সকালবেলায় বাড়িতে আমি লেবার লাগিয়েছি। দেখো, আমার বাগানটা পুরো জঙ্গল হয়েছিল, তো আজ লেবার লাগিয়ে বাগান পরিষ্কার করাচ্ছি। আর অনেকটা মানে পরিষ্কার হয়েছে। এই যে আমাদের এই কাকুকে তো তোমরা আগেও দেখেছো, এই কাকু আমার বাড়িতে কিন্তু সব কিছু পরিষ্কার করে। মানে আমার উপরেও ঘরগুলো, রুমগুলো যখন নোংরা হয় প্রতি মাসে দুবার করে এসে কিন্তু ছাদ থেকে শুরু করে বেলকুনি টেলকুনি সব এই কাকুই ধুয়ে যায়। তো এক মাস ধরে কাকু আমার বাড়িতে আসেনি, কারণ ওই কাকুর নাকি মানে বোনের জামাই সব নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জন্য কাকু আসেনি। তো তার ফলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছিল। তো যাক, ফোন করে এবার এসছে। আর বাগানটা প্রচুর বড় জঙ্গল হয়ে গেছিলো। তো কাকু দেখাচ্ছে এক পাশটা, এই পাশটা পুরো হয়ে গেছে, এই পাশটা কিন্তু হয়নি। আর দেখো পাইপের ফাঁকে ফাঁকে কেমন পেঁপে গাছগুলো হয়েছে। তো এই পেঁপে গাছগুলো না তুললে বলছে যে পাইপ নাকি ফাটিয়ে দেবে। তো পেঁপে গাছগুলো কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। তো আমি কাকুকে বলছি যে তুলে দিন আপনি পেঁপে গাছগুলো। তো কাকু সেই বলছে যে এই পাশে লাইন করে গাদা হয়েছে। আর এই যে কচু গাছগুলো, এগুলো তো আমি বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছি, এগুলো দুধ কচু। মাঝখানে একবার বড়াও করেও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আমার কুয়োর সাথে টিউবওয়েলটাও লাগানো রয়েছে, যার ফলে কিন্তু খুব সুবিধা হয় কাজ করতে। মানে কুয়ো জলটা তো এতটাই ঠান্ডা, মানে কিছু বলার নেই, দারুণ আরাম লাগে চান করে। আর চলো দেখাচ্ছি এই পাশটা গিয়ে। আমার বাড়িতে যেহেতু শিব প্রতিষ্ঠা করা আছে, তো এই দেখো এই মানে ধুতুরা ফুলের গাছগুলো কিন্তু নিজে নিজেই হয়েছে, আমি কিন্তু লাগাইনি। তো আমি বুঝি শিব ঠাকুরই আমাকে দিয়েছে, যেহেতু আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে। এটা সাদা ধুতুরা, একটা কালো ধুতুরা, দুটো গাছ কিন্তু আমার বাড়িতে নিজে নিজেই হয়েছে, জানি না কী করে হয়েছে। আর এই পাশে একটা আমি হলুদ জবা চারা কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, মানে হলুদে আর কালোতে। তো কাকু বলছে যে এই গাছগুলো এত বড় হয়েছে ধুতুরা ফুলের গাছগুলো, যার ফলে কিন্তু এই মানে আমার যে জবা গাছটা সেটা বড় হতে পারছে না। তো জিজ্ঞেস করছে যে আমাকে কেটে দেবো কি না। তো আমি বললাম না, কাটতে হবে না, নিজে নিজে যখন হয়েছে কাটতেও কেমন লাগছে। কারণ এই প্রথম আমার বাড়িতে ধুতুরা ফুলের গাছ হচ্ছে, দুটো একসাথে হয়েছে বলে এটা আরও ভালো লাগছে। একটা সাদা ধবধবে দুধের মতন, আর একটা হচ্ছে কালো, বেশ সুন্দর। এই গাছটা কিন্তু কালো ফুল হয়, কালো ধুতুরা হয়। আর এখানে আমি শিম গাছগুলো লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ কী ঝাঁকড়া হয়েছে শিম গাছগুলো। দেখো এবার বোধহয় ফুল আসতে শুরু করবে। আমার বড় তো এগুলো পছন্দই করে না, যতবার লাগাই গাছ ততবার চিৎকার চেঁচামেচি করতে থাকবে। ও আবার গাছ পছন্দ করে না, গাছে অ্যালার্জি আছে সত্যি কথা বলতে। মানে গাছ লাগালেই চিৎকার করবে। আর আমার সত্যি বাগানটা এত বড় যে যদি আমি গাছ লাগাই প্রচুর কিন্তু গাছ হবে, কিন্তু ওই যে বললাম বরের জন্য আমি লাগাতে পারি না। আর কাকু এই দিক থেকে লাগাচ্ছে, এই পাশটা দেখায়, দেখো এই পাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর পুরো পাথরে ভরে গেছে। আমাকে যদি এখানে বাগানটা ভালো করে করতে হয়, তার সবার আগে আমাকে কিন্তু 5-6 গাড়ি ট্রলি আর কি মাটি এনে ফেলতে হবে। আর এদিকে দেখো এলকোপগুলো আমি করে রেখেছি। এখানে কিন্তু একটাতে পুরো আমাদের জুতো ভরা আছে, একটাতে জাস্ট যে ওই জিনিসগুলো আমরা ওয়েস্ট মানে ইউজ করি না, ওয়েস্টের জিনিস, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে ভরে রাখি। দেখো বাগানটা কিন্তু অনেকটাই বড় আমার, কিন্তু এই যে পাথর ফেলে ফেলে আমার বর একদম তছনছ করে ফেলেছে বাগান, মানে কিচ্ছু লাগাবার উপায় নাই, একটা যে গাছ লাগাবো সেটারও উপায় নাই। আর এর পাশে একটা লিচু গাছও লাগিয়েছিলাম, লিচু গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর যা রোদ দিয়েছে সব গাছ মনে হচ্ছে একদম ঝলসে যাচ্ছে, ক্রিসমাসের গাছগুলো পাতাগুলোতে একদম পুড়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এবার বাপের বাড়ি থেকে এনেও একটা গাছ লাগিয়েছি, আমার বাবা এনে দিয়েছিল এই চারাটা। দেখো লজ্জাবতী লতা, অনেক দিন পর। আমি যখন ছোটো ছিলাম না খুব খেলতাম, যখন স্কুল যেতাম তখন এই রাস্তার ধারে হয়ে হয়ে থাকতো আর হাত দিতাম। আর একদম দেখো এরকম কীরকম নেতিয়ে পড়ছে, কী দারুণ। আগে তো খুব এই গাছগুলো নিয়ে খেলা করতাম, এখন সত্যি কথা বলতে দেখাই যায় না। তার মানে একটা ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম, কিন্তু এই পাশটা পুরো ভরে গেছে তো লজ্জাবতী গাছে। আর আমার ছেলে তো খুব মজা পাচ্ছে, যখনই টিউশন থেকে আসছে একবার করে আসছে, গাছগুলোতে হাত দিচ্ছে একবার করে, মম দেখো গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। আর দেখো পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁইয়ের ডাঁটাটা বেশ চেম্বারের উপর অবধি চলে এসেছে। আর এদিকে একটা দেখাচ্ছে, দেখো জবা গাছটা আমার, এত সুন্দর জবা গাছ অরেঞ্জ আর কালোতে। এটা এদের নারকেল গাছের যতবার ঝড় হচ্ছে নারকেল গাছের ডাল পড়ে পড়ে পুরো গাছটা আমার ভেঙে দিচ্ছে। আর পিছন দিকটা আমার বন্ধুর বরের বাড়ি, দেখো এই যে নারকেল গাছটা, এটা কিন্তু আমাদের নারকেল গাছ নয়, পাশের বাড়ি। ওদের ডাল পড়ে পড়ে পুরো নারকেল গাছ মানে ডাল পড়ে আমার পুরো একদম যতগুলো মানে বেরোচ্ছে, গাছটা বড় হচ্ছে, পুরো ডালটাকে ভেঙে রেখে দিচ্ছে। কিছু বলাও যাচ্ছে না, দেখি বর আসুক ডিউটি থেকে, ওকেই বলবো কিছু একটা ব্যবস্থা করতে। কারণ এইভাবে গাছে নষ্ট করলে তো হবে না, কারণ আমার প্রত্যেকটা গাছ কিন্তু কেনা। এই অরেঞ্জ জবা গাছটাও আমি কিনে নিয়ে এসেছি নার্সারি থেকে। আর আমার শাশুড়ি এই যে ঘুরে বেড়াচ্ছে, ও 5 স্টার খুব যথারীতি রান্না করে যাচ্ছে, মেয়ে জামাই এসছে। তো আজকে ননদদের তো খুব শরীর খারাপ, জবের থেকে এসছে, ননদ তো উঠতেই পারছে না, 3-4 দিন হলো পুরো বিছানায় পড়ে আছে। কালকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে আমরা যেতে দিলাম না, এতটা শরীর খারাপ, দাঁড়াতেই পারছে না, একসাথে মানে বমিটিং হচ্ছে।
আর কিছু খেতে পারছে না। মানে ষষ্ঠীর দিন ভালোই ছিল, জানি না কেন ষষ্ঠীর পরের দিন থেকে পুরো শয্যাশায়ী। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর দেখো দিদিভাই শুয়ে আছে, লাইটটা জ্বালায়, আর কিচ্ছু খেতে পাচ্ছে না। আর এই যে জামাইবাবু ফোন চালাচ্ছে বসে বসে, আমাদের ভোলে বাবা। আমি তো খুব রাগাই, ভোলে বাবা পার করেছে বলে। খুব হাসেই কথাটা বললে। দিদিরা রায়গঞ্জে থাকে, তো অনেকটা দূর রাস্তা, প্রায় 10 থেকে 11 ঘন্টার জার্নি। আর ওরাও যেহেতু বাসে আসে, তো সেহেতু এখন যেতে পারবে কি না। আমি এই যে বাজার থেকে আজকে ভেটকি মাছ নিয়ে এসেছি দেখো। তো দিদিভাই বলছে আমি খাবো না ভেটকি মাছটা, তো ওরা খা। তো ভেটকি মাছটা আমাদের মতোই, আজকে খুব রিচ করবো না, একটু পাতলা পাতলা করেই করবো, কারণ যা গরম পড়েছে রিচ করা মানেই কিন্তু একদম শরীর খারাপ করা। আর বর্দির জন্য এই যে দুটো চারাপোনা মাছ নিয়ে এসেছি, একদম ছোট্টো ছোট্টো, আর জ্যান্ত ছিল চারাপোনা মাছগুলো। তো আমার শাশুড়ি বললো যে ওই চারাপোনা মাছগুলো আমি একটু পাতলা করে জাস্ট গোলমরিচ দিয়ে ঝোল করে দিচ্ছি। আমি ভেটকি মাছটা দাঁড়াও একটু নুন হলুদ দিয়ে না একটু ম্যারিনেট করে তারপর ভাজবো। এদিকে আবার ছেলেরও পড়ার টাইম হয়ে গেল, জানি না কতটা কি করতে পারবো। এবার টিউশনি মাস্টার যদি আমাকে কল করে, সেখানে কিন্তু আমাকে আবার দৌড়াতে হবে ওকে আনতে। তোমার শাশুড়ি বলছে তুমি ভেজে দিয়ে যাও, মাছটা আমি করে দেবো। জানি না কী করে করবে, কেমন করবে, কারণ জামাইবাবুরা একটু রিচ খায়, একটু তেল ঝাল মশলা খুব বেশি খায়। তো আমরা কিন্তু অত তেল ঝাল মশলা খাই না। সত্যি কথা বলতে আমি তো খাই না তেল ঝাল মশলাটা, একদমই কম কম খাই। তো মাছটা জাস্ট ভেজে দিই, যদি টাইম হয় তো আমি করবো, আর যদি টাইম না পাই তাহলে আমার শাশুড়ি বলছে আমি করে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে ভাজলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু বাগানে লোক লাগিয়েছি, তো ওইদিকে ওটাও দেখতে হচ্ছে। আর যে শিয়ারটা পুরো টায়ার্ড হয়ে এসছে, শিয়ার এখন নাইট ডিউটি চলছে, তো ওকে একটু শরবত করে দিই। কালকে রাত্রেবেলায় 8টার সময় ডিউটি গেছিলো, আজকে সকালে ফিরেছে সকাল 8টার সময়। ও মানে দুদিন থেকে নাইট ডিউটি চলছে, তো পরপর 5টা নাইট আছে। জাস্ট এই মাত্র ওকেও আমি নিয়ে এলাম। তো দাঁড়াও, কাগজি লেবুটা যে কোথায় রেখেছি, মানে ফ্রিজে তো জলই বেশি দেখছি, মানে খাবার যত না আছে তার থেকে বেশি জল আছে। আর এই যে আমার শাশুড়ি, শিয়া সব, শিয়া তো একদম নেতিয়ে গেছে, তো একটু ওকে শরবতটা করে দিই। লেবুটা পাচ্ছি না কোথায়, যে লেবুগুলোকে সব ভরে রেখেছে। তো চলো এই যে লেবুর শরবতটা ওকে করে দিই। বললাম একটু লস্যি করে দিই, তো লস্যি খাবে না, বলছে না আমি লেবু শরবত খেয়ে আমি ঘুমাবো। তো শরবতটা খাক। প্রচণ্ড টায়ার্ড, দেখো চান করেছে, একদম ঘুমে ঢুলছে, যেহেতু সারা রাত মানে ডিউটি করেছে। একে জিজ্ঞেস করছি কেমন হয়েছে শরবতটা, বলছে ভালো হয়েছে। চলো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো একবার ভেজে নিই, কারণ আমার তো তাড়াহুড়া করছি যে এদিকে ছেলের যদি ফোন আসে স্যারের বাড়ি থেকে, আমাকে কিন্তু ওইদিকে আবার দৌড়াতে হবে। তো এই জন্য তাড়াহুড়া করে মাছটা কোনো রকম ভাজি। এতটা তেলে মাছ ভাজা, বর্দিরা যেহেতু মানে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা ওরা মানে খুব রিচ খায়, মানে একদম ছাকা তেলে মাছ ভাজা খায়, সেহেতু এয়ার ফ্রায়ারে করতে বারণ করলো, বললো না মানে কম তেলে খাবো না। তেল এয়ার ফ্রায়ারে তো তেল লাগেই না, সবাই জানো। তো তাই জন্য আমি এরকম নর্মাল তেলেই ভাজছি। আর সত্যি কথা বলতে এত তেল যে মানে কিছু বলার নাই, কিন্তু কিছু করার নাই। তো আজকে মাছটা আমার শাশুড়ি বলছে আমি করব। তো আমার বড়দি যদি শরীর ভালো থাকতো তো ওই করতো, কারণ ও মাছ মাংসটা প্রচণ্ড ভালো রান্না করে সত্যি কথা বলতে। আর ওইদিকে এই যে হালকা একটু গোলমরিচ দিয়ে একটু আদা বাটা দিয়ে পোনা মাছের ঝোলটা পাশে আমার শাশুড়ি করছে। রান্নার তো প্রচুর আইটেম হচ্ছে, রান্নার আইটেমের শেষ নাই। তো চলো দেখি। বড়দিকে এই যে ফল এনে দিয়েছি দেখো, তো মুসাম্বি এনে দিয়েছি, মুসাম্বিটাই একটু খাচ্ছি, আর বেদানাও এনে দিয়েছি। তো বলছে মুখে একদম রুচি নেই, বমি করে করে মুখটা নাকি একদম নষ্ট হয়ে গেছে, তার সাথে পটিও করেছে অনেকবার। আর এই যে ওষুধ, আমার বরের সাথে গেছিলো, ওষুধও দিয়েছে ডাক্তার, প্রচুর ওষুধ দিয়েছে, ওষুধের প্লাস্টিকটা সাথেই রয়েছে। আর খালি গ্লুকন ডি আমি বলে খেতে বলছে। আর এদিকে জামাইবাবু তো ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। জামাইবাবুর অ্যাকচুয়ালি টাইম পাস হচ্ছে না, কারণ আমরা সবাই এদিকে কাজে বিজি রয়েছি, আমার বর নেই, বর তো ডিউটি গেছে, ওই জন্য। দাঁড়াও দেখি, এই জানলা দিয়ে দেখো এখন কি রোদ ঠিকরে পড়ছে, আর বাগানটা পরিষ্কার করাতে খুব ভালো লাগছে, দেখতে একদম চকচক করছে বাগানটা। তো চলো একবার যাই, দিদির সাথে মাঝে মাঝে এসে কথা বলছি। আর শিয়াও এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে। শিয়াকে বললাম তুই গিয়ে ঘুমা, যেহেতু নাইট ডিউটি করে এসছে, রাতে আবারও নাইট ডিউটি আছে। একটা সিলিন্ডারটা যেদিন থেকে ভরেছি মানে সরানোই হয়নি, আমি না সরানো অবধি এটা সরবে না, ওই যতক্ষণ না আমি সরাবো ততক্ষণই পড়েই থাকবে। তো এইদিকে লেবারটা তো এদিকে কাজ করছে, করুক। আর আমার শাশুড়ি দেখো এই যে সবজি নিয়ে বসে পড়েছে আবার কাটতে, একটার পর একটা রান্না চলছে। আমাকে জিজ্ঞেস করছে যে এতগুলো আলু দেবে কি না মাছে, তো আমি বললাম যে হ্যাঁ দিয়ে দিন। তো এই যে লাল লাল করে জাস্ট মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে নেবো ভেটকি মাছটা। ভেটকি মাছের পাতুরি কিন্তু খুব ভালো হয়, কিন্তু এত গরমে ওই সব মানে রিচ রান্না করলে কিন্তু একেই তো শরীর খারাপ, জবের থেকে বর্দি এসছে,
আরও শরীর খারাপ হয়ে যাবে। তো আজকে ওই জন্য আর পাতুরি টাতুরি কিছু করলাম না। বড়দি যদি শরীর ভালো থাকতো তো ইচ্ছা ছিল একটু কলা পাতা করে পাতুরি করে দেবো। কলা পাতায় ভেটকি মাছের পাতুরিটা তো আমার খুবই ফেভারিট একটা ডিশ। আমার ছেলেও প্রচণ্ড ভালো লাগে ওটা খেতে। আর বর তো ওকে যা দেবে সেটাই ওর ভালো লাগে। আর এদিকে আরও 2 পিস রয়েছে, তো ভাবছি ভাজবো কিনা, ভেজেই নিই। মাথাগুলো তো আমরা খাই না, যেহেতু কোনো মাছের মাথায় আমাদের বাড়িতে একটা আছে, কোনো মাছের মাথা কিন্তু আমরা খাই না। আমার মা এই জন্য একটু বকাবকিও করে যে এত বড় বড় মাথাগুলো ফেলে দিস। দেখো এই যে মাথাটা দিয়ে আবার মনে পড়ে গেল, তো মাথাটা তুলে রাখলাম। কারণ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমার তো মাথা ভালোই লাগে না। যদি একটু মুড়ো ঘন্ট করি মাঝে মাঝে গোবিন্দভোগ চাল দিয়ে, তাও একটুখানি খাই, কিন্তু কেউ খেতে চায় না। এবার আমার একার জন্য করাটাও খুব বিরক্তকর ব্যাপার লাগে। একার জন্য মুড়ো ঘন্ট করবো। আর এদিকে এই যে পাতলা করে চারাপোনা মাছের ঝোলটা কাঁচা কলা আলু দিয়ে হচ্ছে, এটা বড়দির জন্য রান্না হচ্ছে। এটা খালি বড়দি খাবে, বড়দিকে ভেটকি মাছ দেওয়া হবে না। তো চলো এই মাছটাকেও একটু লাল লাল করে ভেজে নিই। আর দেখি শাশুড়ি কী বলছে। লুট করে কাটতে বসছে সবজি। দেখো সবজির পুরো বাস্কেটটা নিয়ে বসেছে। তো এই যে কড়াই তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটু কালো জিরা ফোড়ন দিই এর মধ্যে, দিয়ে মাছটা যতদূর পারবো আমি একটু এগিয়ে এগিয়ে দিই। তো দেখো এদিকে ফোনটাও ঘন্টি বেজে গেল ছেলের। তো চলো আর হলো না। এদিকে গ্যাঁদাল পাতা নিয়ে এসেছি আমি, একজনের বাড়িতে হয়েছিল ছেলেকে আনতে গিয়ে, তো ওখানে বলাতে আমাকে গ্যাঁদাল পাতা দিল। বিশেষ করে এটা বড়দির জন্য নিয়ে এসেছি, পেট খারাপে সবাই যেন গ্যাঁদাল পাতাটা কিন্তু খুব কাজ করে। তো গ্যাঁদাল পাতা অনেকটাই আমাকে দিয়েছে। তো আমার শাশুড়ি বলছে গ্যাঁদাল পাতাটা কী করবো, আমাকে বড়া করে দিন। তো বললো না, বড়া করলে হবে না, এটা পোস্তের সাথে বেটে দেবো, আর আমাদের জন্য বড়া করবে আলাদা করে। বড়া খেলে তো আবার তেল উঠবে মনে করো, তো ওই জন্য আমাদের জন্য বড়া করবে আর বড়দিকে পোস্ত দিয়ে বাটা করে দেবে। তো এদিকে রান্না হয়ে গেছে। আমি যখন ছেলেকে আনতে গেছিলাম তার মধ্যে দেখো ভেটকি মাছটা করেছে, এই যে আমার শাশুড়ি করেছে। এটা একটু রিচ করেই করেছে, কারণ একটু টেস্ট করে দেখলাম, বেশ একটু ঝাল হয়েছে কিন্তু। আর আমার ছেলে যেহেতু একটু ঝাল খায় না, সেহেতু আমি বললাম যে অনেকটা ঝাল দিয়ে ফেলেছেন, এবার ছেলে খাবে কি না জানি না। প্রচুর রান্নাও করেছে। আর এই যে ছেলে এসে দাঁড়িয়ে আছে মুখের সামনেটাতে, ব্যাগ দেখো, এসে সব ব্যাগ ফেলে দিল। ওর ঘরে ঢোকা মানেই ওরও অবস্থা তাই, সব দিক এদিক ওদিক ফেলে দেবে। এই যে ছেলের বন্ধুরাও আসার পরে ওরাও সব চলে এসছে। এদিকে লেবারটা বাগান পরিষ্কার করা হয়ে গেছে। পাশে আমাদের একটা জলের রিজার্ভার আছে, তো সেই রিজার্ভারটাও আজকে পরিষ্কার করাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। পুরো জলে থই থই করছে। রিজার্ভারটা প্রচুর নোংরা হয়েছিল, পুরো ঢাকনাটা খুলে আমি রিজার্ভারটা পরিষ্কার করেছি। যে গাড়ির উপর চেপে সব বসে আছে 3 মূর্তি। আর কাকু এই যে বালতি করে করে রিজার্ভারের জলগুলো সব ফেলছে। রিজার্ভারটার তলায় প্রচুর একদম ঘোলা বসে গেছে, ওটা নেমে পুরো পরিষ্কার করতে হবে। এই যে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড ছোটু আমার স্কুটিতে চেপে বসে আছে, কত জল যাচ্ছে দেখো। রিজার্ভারের জলগুলো কি ঠান্ডা, পা দিয়ে দাঁড়িয়ে আছি, বেশ ঠান্ডা রিজার্ভারের জলটা। আর ওইদিকে রিজার্ভারের ওপরে একটা কুমড়ো গাছকে চাপিয়েছে, তার জন্য আবার একটা নারকেলের ডাল আমার শাশুড়ি দিয়েছে। আমার বর দেখলে তার রক্ষা রাখবে না, আজকে একদম চিৎকার করে ফাটাবে। এখনও অবধি ডিউটি থেকে আসেনি, এলে তো আরও আমাদেরকে ছাড়বে। যে রিজার্ভারের মধ্যে উপরে গাছপালা ওঠানো, এমনিতেও তো গাছ দেখতে পারে না, অনেক জল দেখো। আরেকটা লোহার বালতি হলে খুব ভালো হতো, প্লাস্টিকের বালতি দিয়েছি। সেই কাকু বলছে যে প্লাস্টিকের বালতি তো ভালো মতন ডুবছে না, আর নামতেও ভয় পাচ্ছে। দেখো আমার ছেলেদেরকে দেখো, সমানে বদমাশি করে আসছে, দেখেছো দেখো, চাপছে পাঁচিলে নামছে। একবার যদি পড়ে তো হাত পাগুলো ছিলবে কি না, একটা কথা বললেও শোনে না। আর এই রিজার্ভারের মধ্যে ওরা খালি ক্রিকেট খেলবে এখানে আমাদের বাগানে, আর যত বল সব এই রিজার্ভারের মধ্যে ফেলে রেখেছি। প্রায় 2-3টে বল পড়া আছে, তো রিজার্ভারের জলটা আজকে বার করলে বলগুলোকেও বলবো আমার কাকুকে বার করে দিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও দেখছে, আমিও দেখছি রিজার্ভারে জল বার করা, কারণ তলায় আবার নামতে হবে। জলটা যখন শেষ হয়ে যাবে তলায় কিন্তু নামতে হবে, তলায় না নামলে হবে না। তলায় নেমে পুরো রিজার্ভারটা পরিষ্কার করতে হবে। নিচটা একদম ঘোলা হয়ে আছে। আমার বড় এর মধ্যে চলে এসেছে, ও বলছে যে আমি আছি, উপর থেকে আসছি, একটু পরে নেমে ও হেল্প করবে, কারণ কাকু একার দ্বারা হবে না। আমার গাড়িটা এখান থেকে একটু সরাতে হবে, গাড়িটা যেন একটু হয়ে আছে, গাড়িটা একটু সরালে একটু ভালো হয়। আর এই যে 3 মূর্তি বসে বসে দেখছে, দেখো রাস্তা অবধি জল, একদম রাস্তা ভরে গেছে জলে। আর এদের বাগানটা দেখাচ্ছি, দেখো আমার পাশের বাড়ির কাকিমাদের বাগানটাও খুব সুন্দর। এই আম গাছটার জন্য পুরো ওদের বাগানও ছাওয়া হয়, আমাদের বাগানও পুরো ছাওয়া হয়ে থাকে, বেশ সুন্দর, প্রচুর আম প্রচুর। আর এদের আম গাছটা তো তুলনা হয় না, আমগুলো এত মিষ্টি। এবার আমাদেরকে দিয়েছিল, প্রতিবারই দেয়,
তো খুব সুন্দর আমগুলো, মানে একটা খেলে একদম মনে হবে হ্যাঁ আম খেলাম। আমার আবার বাজারের আম ভালো লাগে না, কারণ ওই কার্বাইড দেওয়া থাকে বলে আমি বাজারের আম সত্যি কথা বলতে খুব একটা পছন্দ করি না। ভয় লাগে যে খেলেই বোধহয় ফোড়া হবে। আগে আমার বাপের বাড়িতে প্রচুর আম গাছ ছিল, আর আমার দাদু ওই কার্বাইড দিয়ে দিয়ে আম পাকাতো। যখনই খেতাম মুখে দুপাশটা দেখতাম চুলকাতো, আর ছোটো 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 ঘায়ের মতন হতো, এই জন্য একটু ভয় ভয় লাগে। তো আর এদের আম গাছগুলো খুব সুন্দর, যে পাশের বাড়ির কাকিমাও এসছে দেখতে, যার কথা বলছিলাম যাদের আম গাছ সেই বাড়ির কাকিমা পাশের বাড়িতেই, ও কাকিমাও সেই কথা বলছে যে রিজার্ভারটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, রিজার্ভারটা কিন্তু একদম ভরে গেছে। আর ছেলের তো চান নাই, খুব মজা পাচ্ছে দেখে রিজার্ভার পরিষ্কার করা হচ্ছে। ও পারলে তো ওই নেমে যায় বন্ধুকে নিয়ে। আর কাকু সকাল থেকে মানে কাজ করছে, এখন বাজছে প্রায় বেলা 2টোর মতন হয়ে গেছে, আমাদের কারোর চান খাওয়া কিচ্ছু হয়নি, রিজার্ভার পরিষ্কার করা দেখছি। দেখো কত কত জল ফেলছে, আর একদিকে ভালো হলো এই জায়গাটা পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে যাচ্ছে রিজার্ভারের জন্য। এখনও অনেক জল আছে, অনেক। কাকু পুরো হাঁপিয়ে যাচ্ছে, একবার করে দাঁড়াচ্ছে, একবার করে করছে। এরাও দেখছে অনেকটা গর্ত, তার মানে আমি মাঝে মাঝে বলছি যে আমার ছেলেকে যে বলগুলো আর ফেলিস না, কারণ এবার উঠানো গেল, বারবার এইটা পরিষ্কার করা সম্ভব না, কারণ এটা পরিষ্কার করতে প্রচুর খরচা হয়, বেশ একটা মোটা টাকা আমাদের গুনতে হয় রিজার্ভার, যতবার পরিষ্কার করেছি ততবারই। তো একটা ডান্ডা আনতে বলছে কাকু, কারণ বলগুলো উঠাতে পারছে না, অনেকটা গর্ত তো পুরো তলায় ঢুকে আছে, আর জলটা যেহেতু নোংরা দেখো সব লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমার ছেলে তো খুব মজা পাচ্ছে, পাঁচিলের মধ্যে ঘোরাঘুরি করছে। তো দাঁড়াও একটা রড নিয়ে আসুক, রডটা নিয়ে এলে কাকু বলছে আমি বলগুলো তুলে দেবো। বলগুলো একদম ওই পাশে রয়েছে, বেশ বড় বড়, যতবার এই বল কিনে দেওয়া হয় দামি দামি বল সব ওই রিজার্ভারে, মানে এমন ওরা বল খেলবে, প্রত্যেকটা বলকে মারবে আর রিজার্ভারের মধ্যে ঢোকাবে। কিছু কিছু তো পিছনে হাইডেনে গেছে, যেগুলোকে উঠানোই হয়নি, আমি উঠাতে হবে না, গেছে গেছে ভালো হয়েছে, হাইডেনের মধ্যে কে এবার উঠাতে যাবে। ও কাকু পুরো হাঁপিয়ে একদম ঘেমে চান করে গেছে, বয়স্ক লোক, মানে এতটা গরমও রয়েছে। কাকু বলছে যে এখানে আমাদের অনেক টায়ার্স আছে, তো সেই কথা হচ্ছে যে টায়ার্সগুলো নিয়ে যাবে কিনা। আমি বললাম নিয়ে যান, আমাদের অনেক ভাঙা টায়ার্সগুলো কিন্তু আমাদের কোনো কাজে দেয় না। কত জল উঠছে দেখছেন, কতটা জল রিজার্ভারে, প্রচুর জল। মাঝে মাঝে তো ভয় লাগে যে কেউ পড়ে না যায়, বাচ্চারা। অনেকক্ষণ ধরে জল ফেলছে, প্রায় 20-25 মিনিটের বেশি হলো আই থিঙ্ক। এই জলটা ফেলা হয়ে গেলেই কাকুর কাজ শেষ আজকের মতন, কাকু বাড়ি চলে যাবে। কাকু আসে বাঁকুড়া থেকে, মানে বাঁকুড়া না ঠিক বলবো, বড়জোড়া থেকে আসে। আর বাইরের অবস্থাটা আমি দেখাচ্ছি, বাইরের অবস্থাটা দেখুন, জলে থই থই করছে। আর ওই যে ওরা আসছে, বাগান থেকে গেছিলো ডান্ডা আনতে, এই যে হাতে করে ডান্ডা নিয়ে আসছে, এই ডান্ডাটা দিয়ে বলছে বলগুলো, কটা বল আছে তুলে। অনেকগুলো আমও পড়েছে দেখছি গাছ থেকে, আমগুলো পুরো পচে গেছে একদম, দেখছেন সব টপকে টপকে আসছে, কারণ জলটা খুব নোংরা, একদম ঘোলা হয়ে গেছে জলটা। ওই যে বল তুলছে কাকু, বলগুলো তুলছে এবার, নতুন নতুন বলগুলোকে ফেলেছে এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। এই কাকুর কাজটা হয়ে গেলে এবার আমিও চলে যাব উপরে স্নান করতে, কারণ আজকে বিকেলবেলা আবার আমার ননদ চলে যাবে বাড়ি, আজকে ওদের সন্ধ্যায় 6টার বাস আছে। এই যে একটা বল তোলা হলো, যা আমার গাড়ির পিছন দিকে গিয়ে আটকে গেছে রে, যা দেখুন আমার গাড়ির পিছন দিকে গিয়ে আটকে গেছে বলটা। আরেকটা বেরোলো, দুটো বল অলরেডি বেরিয়েছে, আর জলটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে, কী নোংরা বেরোচ্ছে দেখুন জলটা। আর এদের আম গাছের পাতা পড়েও অনেক নোংরা হয় আমাদের রিজার্ভারটা, এদের আম গাছটা অর্ধেকটা আমাদের বাড়ির দিকেই চলে এসেছে। ওপরে রুমগুলো তো জানলাগুলো খোলা যায় না, প্রচণ্ড পোকা, আমের পোকা পুরো একদম ভরে যায়, মানে ঘরে খুলতেই পারি না। এই পাশে জানলাটা দেখুন, রাস্তা একদম জলে থই থই করছে, কী গরম। আর এই গরুগুলো প্রত্যেক দুপুরবেলাতে এখানেই শুয়ে থাকবে, আর আমাদের পাশের বাড়িগুলো সব দরজা জানলা কিন্তু বন্ধ, গরমের জন্য প্রচুর গরম পড়েছে। তো চলুন অনেকক্ষণ বাইরে দাঁড়ালাম, আর ভালো লাগছে না গরমে, এবার একটু ভেতরে যাই। আমার তো চানও হয়নি, কখন যে চান করব, কখন যে খাবো জানি না। রুমের ফ্যানগুলোকেও কেউ চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে, জানি না, প্রত্যেকটা রুমের ফ্যান চলছে দেখেছেন।
তো চলুন, রান্না তো মোটামুটি কমপ্লিট এদিকে। এবার আমি একটু উপরে যাব, দুধটাকে ওখানে ঢাকা রেখে দিচ্ছি, দুধটাকে ফ্রিজে ভরে দিই, তারপরে যাবো। এই যেখানে একটা দেখুন মিক্স ভেজ হয়েছে, একটা শাক বাটা আছে, এখানে ভেটকি মাছটা হয়েছে, আর দেখি কী করেছে, এখানে ডাল হয়েছে, আর দিদিভাইয়ের ভাতটা একটু নরম করে এখানে রাখা আছে, আলু ভাজা কেটে রেখেছে, হয়তো ভাজবে মনে হয় নাকি জানি না। আর এদিকে যে গ্যাঁদার পাতার বড়া, এটা আমাদের জন্য হয়েছে, আর দিদিভাইয়ের জন্য আলাদা করে করেছে বাটা। এদিকে দিদিভাইয়ের যে মাছটা করেছে, চারাপোনা মাছটা। দুধটা চলুন, দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো দুধটা আমি ফ্রিজে রেখে দিতে হবে, তো বাইরে থাকলে কিন্তু এই গরমে কেটে যাবে। একদিনকার তো আমার প্রায় 2 কিলো দুধ পুরো নষ্ট হয়ে গেছে গরমের জন্য। একটু উপরে যাই, চলুন উপরে গিয়ে দেখি, জলটা ভরে রাখি কারণ চান করব, অনেক বেলা হয়েছে। আর এই যে ছেলে দেখুন, এই যে এসেছে এতক্ষণে উপরে, ওকে ডাকছি যাই চল চানটা করিয়ে দিই, কারণ ওকে চান করিয়ে দিই, এবার আমিও চান করব। রুমগুলো দেখছেন, প্রত্যেকটা রুম মনে হচ্ছে একদম ভাপ মারছে। আর এদিকে শিয়া ঘুমাচ্ছে, নাইট ডিউটি করে এসেছে, ওকে বাইরে থেকে আমি লক করে দিয়ে গেছি, যে কারণ এরা চিৎকার চেঁচামেচি করছে, উঠিয়ে দেবে। আগে আগে ছেলে ঢুকছে, দাঁড়ান, রুমটা অন্ধকার আছে। এই যে শিয়া এদিকে এসিকে চালিয়ে ঘুমাচ্ছে, ওর আবার নাইটে ডিউটি আছে। দেখুন শিয়া এখানে ঘুমাচ্ছে। রুমটা বেশ বড় হয়ে আছে, একদম ঢুকলে মনে হচ্ছে যেন জীবনটা মনে হচ্ছে চলে এলো, বেরোতে ইচ্ছা করছে না। বাইরে তো মনে হচ্ছে ভাপ মারছে, দাঁড়ান দরজাটা লাগিয়ে দিই, তো রুমটা গরম হয়ে যাবে। দুটো এসিকেই চালিয়ে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে রুমটা, প্রচণ্ড ঠান্ডা। ছেলেকে বলছে যে চান করিয়ে দিই। আর এদিকে দেখুন, এই যে দিদি আর জামাইবাবু রেডি হয়ে গেছে বেরোবার জন্য, তো ওরাও এবার মানে বাস ধরবে। লাইটটা জ্বালায়, জামাইবাবু আর দিদি চলে যাচ্ছে। বেশ কদিন খুব মজা হলো, কিন্তু এবার প্রথম যে বড়দি এসে এতটা শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য কোথাও বাইরে ঘোরাঘুরিটা করতে পারিনি। মানে প্রতিবার যেমন অনেক জায়গায় যাই আমরা ঘুরতে, বিকেল হলে পার্ক ঠার্ক সিনেমা, কিন্তু এবার কিচ্ছু হলো না। একদিনই বড়দি সুস্থ ছিল, তারপর দিন থেকে বড়দি পুরো অসুস্থ হয়ে যাওয়ার পুরো এবার মাটি হয়ে গেল। অনেক দূর থেকে আসে দিদি জামাইবাবু, প্রত্যেকবার ষষ্ঠীতে কিন্তু এই দিদি কেউ আসুক না আসুক দিদিরা যায়। তো আর দিদির মুখ চোখ পুরো বসে গেছে, পুরো 4 দিন ধরে দিদি বিছানায় পড়ে। অটো ডেকেছি, এই অটোটা ছেড়ে দেবে দিদিদেরকে, তো আমার শাশুড়ি যাচ্ছে ছাড়তে, মানে শাশুড়ি বাইরে অবধি যাচ্ছে। তো চলুন আমিও যাই পিছনে। আর আমাদের পাড়ারই অটো এটা, আমার ছেলেও দাঁড়িয়ে আছে। তো সিটি সেন্টার যাবে, ওখান থেকে শিলিগুড়ির বাসগুলো ধরবে, প্রায় 11-12 ঘন্টা রাস্তায়। যে অলরেডি ছেলে দেখুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে অটোটা এসছে, চলে যাওয়ার পর খুব মনটা খারাপ হয়, কারণ ঘরটা একদম খালি হয়ে যায়। এই কদিন বেশ হই করে কাটলো। আর এই যে জামাইবাবুর লাগেজগুলো চাপাচ্ছে, আর আমার শাশুড়ি বলছে যে ভালো করে চাপিয়ে দেওয়ার জন্য, যেন বাসে ভালো করে চাপিয়ে দেয় ওদেরকে, কথাটাই শাশুড়ি বলছে। এই যে চলে যাচ্ছে, একদম ঘর খালি হয়ে গেল। এই জামাইবাবু খুব ভালো, মানে দারুণ মজা হয় জামাইবাবু যখন আসে, দিদি জামাইবাবু খুব মজা হয়। আর বছরে একবারই আসে আমাদের বাড়িতে ষষ্ঠীতে, তাছাড়া আসা হয় না, এতটা দূরের রাস্তা। মানে আর ওরা বিশেষ করে সত্যি কথা বলতে ওরা ট্রেন জার্নি পছন্দ করে না, আমরা যেমন ট্রেন জার্নিটা বেশি পছন্দ করি, জামাইবাবুরা দিদি জামাইবাবু কিন্তু বাস জার্নিটা বেশি পছন্দ করে। আমি তো এই 11-12 ঘন্টা যদি বাসে যেতাম, আমি তো বাসতামই না। তো চলো, দিদি জামাইবাবুরা চলে গেল, পুরো ঘর খালি হয়ে গেল। অটোটা আমাদের পাড়ার অটোটা করে দিয়েছিলাম। আর আমার বর নেই, আমাদের এখানে আজকে যেহেতু ফাংশন আছে, তো আমার বর ওই ফাংশন নিয়ে একটু বিজি আছে বলে ও আসতে পারলো না। ও দুপুরবেলায় এসে চান করে খেয়েই ক্লাবে দৌড়েছে, ক্লাবে আছে। তো চলো বাড়ি যাই। আর উপর থেকে পাশের বাড়ি একজন জিজ্ঞেস করছে যে কি হলো। তো চলো, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই আজকের মতন।